স্ট্যাটিস্টিক্যালি তিনটে পয়েন্ট এখানে দেওয়া আছে। Unemployment is calculated only from the age group of 15 years to 59 years. Number one. Number two হচ্ছে unemployment survives only when an individual cannot find a job. Number three হচ্ছে people are not interested in working outside the domestic country. কোনটা বা কোনগুলো কি মনে হয়? এখানে অ্যাকচুয়ালি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার ওয়ান তো হচ্ছে না, নাম্বার টু, নাম্বার থ্রি বলছে পিপল আর নট ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং আউটসাইড দ্য ডোমেস্টিক কান্ট্রি, এটাও নয়। অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট সার্ভাইভস অনলি হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নট ফাইন্ড এ জব। তো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অনলি টু। হ্যাঁ, আরেকবার বলো, আমি অর্ধেক শুনতে পেলাম না। আনএমপ্লয়মেন্টটা ক্যালকুলেট করা হয়, মানে অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ যে এস্টিমেট করছি আমরা দেখতে পাচ্ছি এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা অফিস আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ এস্টিমেট করছে। এর জন্য জেনারেলি তারা তিনটে মেথড ইউজ করে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ এস্টিমেট করতে গিয়ে, এনএসএসও, যেটাকে প্রেজেন্টলি আমরা এনএসওর আন্ডারে আসতে দেখছি। একটা হচ্ছে তোমার ইউজুয়াল স্ট্যাটাস অ্যাপ্রোচ, একটা হচ্ছে উইকলি স্ট্যাটাস অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে কারেন্ট ডেইলি স্ট্যাটাস অ্যাপ্রোচ। আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ এস্টিমেট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে মেথড কিন্তু ইউজ হচ্ছে, ইউজুয়াল স্ট্যাটাস অ্যাপ্রোচ, কারেন্ট উইকলি স্ট্যাটাস অ্যাপ্রোচ, কারেন্ট ডেইলি স্ট্যাটাস অ্যাপ্রোচ। তো এখানে যেটা হয়, আমরা জেনারেলি যদি দেখি ইউজুয়াল স্ট্যাটাস অ্যাপ্রোচের ক্ষেত্রে সেটা হচ্ছে ইয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 183 ডেজ অ্যান্ড অ্যাবাভ লোকজন কাজ পাচ্ছে কিনা। ডেইলি স্ট্যাটাস উইকলি স্ট্যাটাস অ্যাপ্রোচে হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করছি 7 ডেজের উপর বেস করে, আমরা দেখছি 1 আওয়ার অ্যাটলিস্ট কাজ পাচ্ছে কিনা। আর যেখানে আমি যেদিন আমি সার্ভেটা করছি তার আগের উইকে অ্যাটলিস্ট মানে 1 আওয়ার লোকে কাজ যদি পায় তাহলে ঠিক আছে। আর ডেইলি স্ট্যাটাস অ্যাপ্রোচ একটা পার্টিকুলার ডেকে র্যান্ডমলি আমরা সিলেক্ট করে এবং সেই পার্টিকুলার ডে এর উপর বেস করে আমরা দেখছি আনএমপ্লয়মেন্ট। মানে এই তিনটে অ্যাপ্রোচ জেনারেলি ইউজ করা হচ্ছে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজকে এস্টিমেট করতে গিয়ে। তো আলটিমেটলি কিন্তু দেখা হচ্ছে যে লোকে কাজ পাচ্ছে কিনা, এই কারণে এখানে নাম্বার টু যেটা বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট সার্ভাইভস অনলি হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান নট ফাইন্ড এ জব। নাম্বার ওয়ান যেটা এখানে স্টেটমেন্ট, আনএমপ্লয়মেন্টে আমরা কিভাবে দেখছি, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা একটা বলেছিলাম। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা বলেছি যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন যদি কোনো কান্ট্রির ক্ষেত্রে 15 to 65 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে বিলং করে তাহলে আমরা সেই কান্ট্রি বা সেই ইকোনমি আমরা দেখছি যে পপুলেশন থেকে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে। কোনো একটা কান্ট্রিতে বা কোনো একটা ইকোনমিতে আমরা যদি লক্ষ্য করি যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন 15 to 65 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে বিলং করে তাহলে পপুলেশন থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে। তো আমাদের অনেক সময় কোশ্চিন আসে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমরা বেনিফিট কি পাই, সেটা কিন্তু নয়। সবসময় যে এই ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন এই এজ গ্রুপের মধ্যে বিলং করলেই আমরা হয়তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পাচ্ছি, কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমরা বেনিফিটটা পেতে গেলে এদের কিন্তু অবশ্যই স্কিল লেবার ফোর্স হতে হবে। এই যে আমি 15 to 65 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে বলছি যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন বিলং করছে, এরা যদি স্কিলড হয়, এরা যদি স্কিল লেবার ফোর্স হয়, তবে আমরা বলতে পারি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। তো এই কারণে আমরা এটা কনসিডারেশন যখন করছি তখন কিন্তু লেবার ফোর্স বলতে 15 to 65 ইয়ার্স এই এজ গ্রুপকে আমি মিন করছি। তো এটাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং
ministries is responsible for calculating GDP in India? কি হবে? এক্স্যাক্টলি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। What is the new scheme that focuses on the fishermen and fish vendors? এটা কালকে একটু বলছিলাম ইউনিয়ন বাজেটে। হ্যাঁ, মৎস্য সম্পদ যোজনা, নিউ সাব স্কিম অফ পিএম মৎস্য সম্পদা যোজনা, অপশন সি হচ্ছে কোশ্চিন নাম্বার 3, অপশন সি হচ্ছে আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। এই যে যেটা বলছিলাম এবছর ইউনিয়ন বাজেটেই যেটা করা হয়েছে, এ নিউ সাব স্কিম অফ পিএম মৎস্য সম্পদা যোজনা with a targeted investment of rupees 6,000 crore to further enable activities of fishermen, fish vendors and micro and small enterprises, improve value chain efficiencies and expand the market. Next হচ্ছে the budget 2023-24, কোশ্চিন নাম্বার 4 আর কি, how many priorities, যেটাকে আমরা হ্যাঁ এটা বলো, প্রায়োরিটি কতগুলো? 7। সপ্তর্ষি যেটা বলা হচ্ছে, 7টা প্রায়োরিটির কথা কিন্তু ইউনিয়ন বাজেটে আমরা দেখতে পাচ্ছি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে আমরা এখানে বলেছি যেটাকে অমৃতকাল বলা হচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্সের 100 ইয়ার যেটা হবে আর কি, সেখানে গোল্ডেন পিরিয়ড ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বলা হচ্ছে 2047 যেটা বলা হচ্ছে যে টাইমটা। তো এখানে অমৃতকাল বলে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। আর এখানে 7টা প্রায়োরিটি বলেছে। প্রায়োরিটি স্যার কি কি বলা হচ্ছে? ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, রিচিং দ্য লাস্ট মাইল, infrastructure and investment, unleashing the potential, green growth, youth power and financial sector. Question number 5 যেটা আসছি, which was the first budget that was a digital one? কি হবে? ডিজিটাল বাজেট 21-22 কোভিড সিচুয়েশনে আমরা দেখেছিলাম। অপশনটা বোঝা যাচ্ছে 20-21 থাকলে একটু ইয়ে হতো। তো 21-22 হচ্ছে, কেননা ডিজিটাল বাজেট আমরা ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি এই সময় কোভিড কন্ডিশনে। নেক্সট হচ্ছে এটাই বললাম, টু অবটেন ফুল বেনিফিটস অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হোয়াট শুড ইন্ডিয়া ডু? অপশন এ প্রমোশন স্কিল ডেভেলপমেন্ট। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে ফুল বেনিফিট পেতে গেলে, কেননা আমাদের কান্ট্রিতে দেখা গেল যে মোর দ্যান 50% পপুলেশন হয়তো 15 to 65 ইয়ার্স এই এজ গ্রুপের মধ্যে বিলং করছে। তো এই এজ গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পপুলেশন বিলং করলে সেখান থেকে তো আমি বেনিফিট পেতে পারবো এরকম তো মানে নেই। তারা যদি আনস্কিল লেবার ফোর্স হয় তাহলে তো সেটাকে আমি কাজে লাগাতে পারছি না সঠিকভাবে। তো আমাদের এইখান থেকে যারা বিলং করছে 15 to 65 ইয়ার্স এজ গ্রুপের মধ্যে, তাদের থেকে আমাকে যখন ফুল বেনিফিট পেতে চাইছি আমি, তখন সেটাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হচ্ছে। তাদের কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের একটা প্রয়োজনীয়তা আমরা দেখতে পাচ্ছি। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 7, হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। Human capital formation as a concept is better explained in terms of a process which enables human capital formation বলেছি। হিউম্যান ক্যাপিটাল ফরমেশন, কোশ্চিন নাম্বার 7 কি হবে? টুটা তো ডেফিনেটলি হচ্ছে, আর হচ্ছে হ্যাঁ 4টাও আসছে অ্যাকচুয়ালি ইনক্রিজিং নলেজ, স্কিল লেভেলস অ্যান্ড দ্য ক্যাপাসিটিস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আসছে, নলেজ আসছে, এই ব্যাপারগুলো আসছে। অ্যাকিউমুলেশন অফ ইনটেনজিবল ওয়েলথ, ইনটেনজিবল মিনস আমরা কপিরাইট, পেটেন্ট রাইট, এই যে ব্যাপারগুলো বলছি। ট্যানজিবল বলতে আমরা ফিজিক্যাল যে প্রোডাক্ট গুলো দেখছি সেগুলোকে বলছি ট্যানজিবল ওয়েলথ, কিন্তু ইনট্যানজিবল বলতে কপিরাইট, পেটেন্ট রাইট, এই যে ব্যাপারগুলো আসছে। তাহলে
এখানে আমাদের 2 আসছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন বললে 2টাকে সব থেকে প্রায়োরিটি দিচ্ছি অবশ্যই, 2 and 4 বলছি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ মাইক্রো ইকোনমিক ভেরিয়েবল। মাইক্রো ইকোনমিক ভেরিয়েবল বলা হচ্ছে, ডি হচ্ছে মাইক্রো ইকোনমিক ভ্যারিয়েবল বললে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, অপশন ডি ডেফিনেটলি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ টার্সিয়ারি সেক্টর, কি হবে? পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ডেফিনেটলি অপশন এ হচ্ছে কারেক্ট। আচ্ছা এটা একটু চেষ্টা করে, এটা একটা পুরনো দিয়েছিলাম অনেক আগে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট আছে, কোনটা বা কোনগুলো কি মনে হচ্ছে? ফিলিপস কার্ভ ইজ, চেষ্টা করো, রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ কালেক্টেড বাই দ্য গভর্নমেন্টস। নাম্বার 2 হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। ফিলিপস কার্ভে উল্টো, এক্স্যাক্টলি ফিলিপস কার্ভের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশন পার্সেন্টেজের মধ্যে একটা নেগেটিভলি রিলেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ ফিলিপস কার্ভের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আনএমপ্লয়মেন্ট ইনফ্লেশন পার্সেন্টেজ যদি ইকোনমিতে ইনক্রিজ করে, আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ সেক্ষেত্রে ফল করছে, মানে ইনভার্সলি রিলেটেড, ইনভার্সলি একটা আরেকটার সাথে রিলেটেড দেখছি। আর ল্যাফার কার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, ট্যাক্স রেট আর এখানে বলেছে ট্যাক্স রেভিনিউ, আমি যখন ট্যাক্সেশনের পার্সেন্টেজ ইনক্রিজ করতে দেখছি, একটা সার্টেন লেভেল পর্যন্ত গিয়ে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন কিন্তু বাড়বে, কেননা লোকজন কিন্তু দেখবে যে দেখা যাবে যে ট্যাক্স পে করছে, কিন্তু একটা সার্টেন লিমিটের পরে ট্যাক্স রেটের পার্সেন্টেজ যদি ইনক্রিজ হতে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পারবো ট্যাক্স রেভিনিউ কিন্তু কমতে থাকছে। কেন কমতে থাকছে? যদি যত ইচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সেশনের পার্সেন্টেজ বাড়াতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতাও বাড়তে থাকবে। এটাই মেনলি বলা হয়েছে ট্যাক্স রেট আর ট্যাক্স রেভিনিউ এর মধ্যে যে রিলেশনটা দেখানো হয়েছে ল্যাফার কার্ভের ক্ষেত্রে, সেখানে কিন্তু মেনলি এটাই বলা হচ্ছে, ট্যাক্সেশনের পার্সেন্টেজ ইনক্রিজ করতে থাকলে একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স রেভিনিউ কিন্তু বাড়ছে, একটা সার্টেন লিমিটের পরে গিয়ে ট্যাক্স রেটের পার্সেন্টেজ ইনক্রিজ করাতে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন, ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্সেশন থেকে গভর্নমেন্টের যে রেভিনিউটা আসছে সেটা কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কমতে থাকছে। তাহলে কোন, মানে এখানে কোনোটাই ঠিক নয়। First attempt to initiate economic planning in India was made by M. Visvesvaraya. Which of the following grant oblique grants direct credit assistance to rural household? কি মনে হয়? Question number 12. 1-3 এক্স্যাক্টলি ডিরেক্ট বলেছে। কোশ্চিনটা এই কারণেই আমরা এটাকে আনতে পারলাম না, সেটা হচ্ছে ডিরেক্ট ক্রেডিট অ্যাসিস্ট্যান্স বলেছে টু রুরাল হাউসহোল্ড। নাবার্ডের সাথে কমন পাবলিকের কিন্তু ডিরেক্টলি কোনো রিলেশন নেই। নাবার্ডের যা ফান্ড অ্যালোকেশন হচ্ছে বা যে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল যে আমরা দেখতে পাচ্ছি যে লোন প্রোভাইড করা বলো বা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের যে ব্যাপারগুলো আসছে, সেগুলো নাবার্ড কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই কমন পাবলিকের সাথে ডিলিং করছে না, যা কিছু করছে ভায়া রিজিওনাল রুরাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক বা রুরাল এরিয়ায় যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে বা সেলফ হেল্প গ্রুপ, এদের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ক্রেডিট প্রোভাইডের যে ডাইরেক্ট ক্রেডিট অ্যাসিস্ট্যান্স, সেটা কিন্তু আরআরবির মাধ্যমে হচ্ছে রুরাল হাউসহোল্ডের, আর হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে। তাহলে এখানে আমরা অপশন সি টাকে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 12 অপশন সি কিন্তু কারেক্ট বলছি। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ অবলিক ডি আর কারেক্টলি ম্যাচ, কি মনে হয়? অপশন 3 অনলি, অপশন সি 3 অনলি। 2011-12 এখানে হোলসেল প্রাইস ইন্ডেক্স আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম হচ্ছে 2011-12
আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে আমরা বলেছিলাম হচ্ছে 2012, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 অনলি। The measure of real wage, the measure of real wage হ্যাঁ of a worker is the purchasing, অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, the purchasing power of the worker, exactly. Question number 15. Under full employment situation of an economy, the difference between aggregate demand and aggregate supply in the commodity market is termed as ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশনে বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে একটু বলতে পারবে যে এই যে কন্ডিশনটা দেখছি এর ফলে এই গ্যাপটা তৈরি হলো, ইনফ্লেশনারি গ্যাপ, এর ফলে কোন ধরনের ইনফ্লেশন হচ্ছে? না, স্ট্রাকচারাল হচ্ছে আমি টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সাথে সাথে আমি যখন হচ্ছে অথচ আমি ট্র্যাডিশনাল টেকনিক ইউজ করছি। ডিমান্ড পুল, আমরা আরেকবার রিপিট করছি, ডিমান্ড পুল ইনফ্লেশনটা আমরা কখন দেখেছি? যখন কিনা ইকোনমিতে আমরা এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ দেখছি, মানে শর্টেজ অফ প্রোডাকশন ইকোনমিতে দেখতে পাচ্ছি, বা ফুল এমপ্লয়মেন্ট কন্ডিশন, দ্যাট ইজ ম্যাক্সিমাম যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটাকে আমরা বলছি। তাহলে এই জায়গায় কোনো কান্ট্রির ইকোনমি অলরেডি রিচ করে গেছে, আর প্রোডাকশন বাড়ানোর কোনো স্কোপ নেই। এই অবস্থায় আমি যদি দেখি এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, তাহলে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তার এফেক্টে প্রাইস লেভেল ইনক্রিজ করছে। এটা একটা পার্ট, এটাকে আমরা বলছি ডিমান্ড পুল ইনফ্লেশনের একটা কজ হিসাবে। আরেকটা যেটা বলেছিলাম যে আমরা শর্টেজ অফ প্রোডাকশন হলে, ন্যাচারাল ক্যালামিটি যেমন ফ্লাড, ড্রট, এই সমস্ত কারণে প্রোডাকশনের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাচ্ছে, প্রোডাকশনের ক্ষেত্রে একটা শর্টেজ হচ্ছে, সেই কারণে এগ্রিগেট সাপ্লাই কমে যাচ্ছে, অথচ এগ্রিগেট ডিমান্ড দেখা যাচ্ছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এগ্রিগেট ডিমান্ডে কোনো চেঞ্জ হয়নি, কমেনি কিন্তু। তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হলো, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই, প্রাইস লেভেল বাড়লো, এটা দেখলাম। আরেকটা যেটা দেখছি আমরা কস্ট পুশ ইনফ্লেশন, সেটা হচ্ছে প্রোডাকশন করতে গিয়ে আমাদের যে যে র মেটেরিয়ালস গুলো লাগছে, যে যে ফ্যাক্টরস গুলো লাগছে, সেগুলোর যদি আমরা দেখি প্রাইস লেভেল ইকোনমিতে বাড়ছে, তার এফেক্টে আমরা দেখতে পারবো যে ফাইনালি যে প্রোডাক্টটা প্রডিউস হবে তার প্রাইসও কিন্তু বাড়বে। তাহলে এই যে ইনফ্লেশনটা হচ্ছে, এই কারণে যে আমরা ইকোনমিতে ইনফ্লেশনটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি ইকোনমিক টার্মে কস্ট পুশ ইনফ্লেশন, বা বাংলায় বললে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আরেকটা পার্ট বলছি স্ট্রাকচারাল ইনফ্লেশন, যেটা বলেছিলাম, এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল টেকনিক ইউজ করার জন্য আসছে। আমার ইকোনমিটা অলরেডি দেখছি যে মডার্ন টেকনোলজি এসে গেছে, তা সত্ত্বেও আমি ট্র্যাডিশনাল ওয়েতে প্রোডাকশন করছি, তাহলে আমার একটা যে যে অ্যাকচুয়ালি যে টার্গেটেড লেভেলে যে প্রোডাকশনটা হওয়ার কথা, সেই লেভেলে প্রোডাকশনটা যেতে পারছে না, ন্যাচারালি একটা গ্যাপ তৈরি হচ্ছে, এক্ষেত্রে দাঁড়িয়ে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে, তো প্রাইস লেভেলটা বাড়ছে, এটাই। ডিবেঞ্চার হোল্ডার্স অফ এ কোম্পানি আর ইটস কি হবে? ডিবেঞ্চার হোল্ডার্স বলেছি, ক্রেডিটার্স। ডিবেঞ্চার হোল্ডার বলা হচ্ছে কোম্পানি, তাহলে কোম্পানির আমরা যদি ডিবেঞ্চার হোল্ডার বলি তাহলে বলছি ক্রেডিটার, অপশন এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ডিবেঞ্চার হোল্ডার অফ এ কোম্পানি আর ইটস হচ্ছে ক্রেডিটার। কেননা আমরা ডিবেঞ্চার হচ্ছে আমরা দেখছি আমরা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে, ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে দেখেছিলাম কোনো একটা কোম্পানি হঠাৎ ফান্ডের রিকোয়ারমেন্ট হলো, তো কোম্পানি যখন কোনো অর্গানাইজেশন বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যার থেকেই হোক না কেন লোন নিলে, সেই যে লোনটা প্রোভাইড করছে কোম্পানিকে, মানে যাকে আমরা ক্রেডিটার বলছি, সে নিজের সিকিউরিটির জন্য কিন্তু একটা ডিবেঞ্চার ইস্যু করছে। এই ডিবেঞ্চারটা আমরা একটা কন্ট্রাক্ট টাইপের দেখছি কোম্পানির সাথে যে কোম্পানির কে লোন প্রোভাইড করা হচ্ছে, সেই কোম্পানির সাথে
যে ইস্যু করছে, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে যে ক্রেডিটার অ্যাকচুয়ালি লোনটা প্রোভাইড করলো, তাদের দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হচ্ছে ডিবেঞ্চারের মাধ্যমে। তো এই ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে, এই কারণে আমরা সবসময় বলছি ক্রেডিটার। যদি ইন কেস দেখা যায় যে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোম্পানি কিন্তু রিকোয়ারমেন্ট যেটা আছে, যে লোনটা পাওয়ার কথা সেটা পেতে ব্যর্থ হলো, তখন এই ডিবেঞ্চার যেটা কোম্পানির হাতে আছে তার এগেনস্টে সে কিন্তু লিগালি কোনো অ্যাকশন নিতে পারে। কোশ্চিন নম্বর 17, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ট্রেজারি বিল। কি মনে হয়? ট্রেজারি বিল, ট্রেজারি বিলের এগেনস্টে কোশ্চিন নম্বর 1 and 2, হ্যাঁ দুটো হচ্ছে, এটাও কারেক্ট এটাও কারেক্ট, এটা কিন্তু হচ্ছে না। আমরা এক এক করে দেখি। ট্রেজারি বিলস আর ইস্যুড অন ডিসকাউন্ট টু ফেস ভ্যালু while holders gets face value on it on maturity। আমরা বলেছিলাম ট্রেজারি বিল ইস্যু করছে গভর্নমেন্ট, এটাকে শর্ট টার্ম সিকিউরিটি বলেছিলাম। ট্রেজারি বিল গভর্নমেন্ট ইস্যু করে আরবিআই এর কাছে দিচ্ছে, আরবিআই অরিজিনাল যে ফেস ভ্যালু, মানে কোনো ট্রেজারি বিলের যদি ফেস ভ্যালু হয় 100 crore rupees, আরবিআই কিন্তু একটা ডিসকাউন্টিং রেটে, মানে তার থেকে কিছুটা কমে, ধরলাম 90 crore rupees এ আরবিআই 182 days এর ট্রেজারি বিল সেল করছে কোনো কমার্শিয়াল ব্যাংকে বা শিডিউল মানে শিডিউল কোনো কমার্শিয়াল ব্যাংকে। এবার এই 182 days যেটাকে আমরা এখানে ম্যাচুরিটি পিরিয়ড বলে কনসিডার করছি, এই 182 days যখন কভার হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পারবো যেটা অরিজিনাল ফেস ভ্যালু ছিল ট্রেজারি বিলের, যেটা মেনশন করা ছিল অরিজিনাল ফেস ভ্যালু, সেটা কিন্তু ওই ট্রেজারি বিল যে হোল্ড করে রাখলো 182 days, তার জন্য অরিজিনাল ফেস ভ্যালুটা কিন্তু পাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 100 crore যে রুপিস, 90 crore ছিল ডিসকাউন্টিং রেট, তাহলে অরিজিনাল ফেস ভ্যালু মানে 100 crore কিন্তু পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল ব্যাংক। তাহলে এই যে ব্যাপারটা, ফেস ভ্যালুটা পাচ্ছে কিন্তু যখন কিনছে সেটা হচ্ছে ডিসকাউন্টিং রেটে। তো এই যে ফেস ভ্যালু অরিজিনাল আর ডিসকাউন্টিং রেট, এদের মধ্যে যে গ্যাপটা আমরা দেখছি, সেই গ্যাপটাকেই আমরা বলছি ওই কমার্শিয়াল ব্যাংকের এটা নির্দিষ্ট সময় হোল্ড করে রাখার জন্য প্রফিট। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 18, we reference to stand up India scheme, which of the following statement is obliquely আর কি হবে? হ্যাঁ, 1 and 2 both are correct. Purpose is to promote entrepreneurship among SC and ST women entrepreneurs, এটা যেরকম কারেক্ট। নাম্বার 2 হচ্ছে it provides finance through SIDBI, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, কেননা সিডবির কাজ হচ্ছে মেনলি স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি গুলো আছে, বিশেষ করে স্মল এন্টারপ্রেনিউর যারা আছে, তাদের কিন্তু একটা লোন প্রোভাইড করা। Question number 19. Bank nationalization did not have this impact. কি হবে? Question number 19. হ্যাঁ, সিকিউরিটি ডিড নট বলেছে, কিন্তু বাদ বাকিগুলো ইনক্লুড হচ্ছে। ন্যাশনালাইজেশনের এফেক্ট, ভালো এফেক্ট বলতে পারি। টোটাল ডিপোজিট অফ ব্যাংকস ইনক্রিজ মাচ, এটা কিন্তু ন্যাশনালাইজেশন হলে হতে পারে। প্রায়োরিটি সেক্টর গট মোর লোন দ্যান বিফোর, ব্রাঞ্চ এক্সপেনশন টুক প্লেস, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এফেক্ট হিসাবে। তাহলে ডিটা হচ্ছে। Question number 20. With reference to initial offering, consider the following statement. কি হবে? হ্যাঁ, এখানে আমাদের যেটা আসছে 2 নম্বরটা কারেক্ট হচ্ছে।
আইপিওর কথা বলা হচ্ছে, ইনিশিয়াল অফারিং মিনস ইনিশিয়াল পাবলিক অফারিং এর কথা এখানে মেনশন করা হচ্ছে। ইট ইজ দ্য সেলিং অফ সিকিউরিটি টু পাবলিক ইন দ্য সেকেন্ডারি মার্কেট, এটা বলা হয়েছে। সেলিং অফ সিকিউরিটি, সিকিউরিটি তো নয়, এটা তো হচ্ছে না। ইট ইজ জেনারেলি ইউজ বাই নিউ অ্যান্ড মিডিয়াম সাইজ ফার্মস দ্যাট আর লুকিং ফর ফান্ডস টু গ্রো অ্যান্ড এক্সপ্যান্ড দেয়ার বিজনেস। যখন কোনো কোম্পানি মনে করবে যে এই স্টক মার্কেটে এনলিস্টেড হচ্ছে কোনো কোম্পানি, তার মেন উদ্দেশ্য কি হচ্ছে? মার্কেট থেকে ক্যাপিটাল কালেক্ট করা। আমরা যে ইনভেস্ট করছি বিভিন্ন কোম্পানি শেয়ারে, ধরো কোনো একটা কোম্পানি স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার আগে তার আইপিওটা মার্কেটে সেল করে কমন পাবলিকের জন্য। তো আমরা কোম্পানির আইপিও কিনলাম ইনিশিয়ালি যখন হয়, তারপর পরবর্তীকালে সেকেন্ড টাইম যদি ধরো কোনো কোম্পানি ইনিশিয়ালি এই এলআইসি যখন ফার্স্ট টাইম স্টক মার্কেটে, বোম্বে স্টক এক্সচেঞ্জ বলো বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলো, এরা যখন ইনক্লুড হলো তখন কিন্তু আইপিও মার্কেটে সেল করলো। তারপরে কিন্তু আইপিওটাই দেখলাম এলআইসি স্টক মার্কেটে ইনক্লুড হওয়ার পরে ওই আইপিওই কিন্তু স্টকে কনভার্ট হলো, ওই এলআইসি শেয়ারে কনভার্ট হলো ওই আইপিও। আমরা ধরো বেস প্রাইস ধরো ছিল 920, পরবর্তীকালে এটা ইনক্লুড হওয়ার পর দাঁড়ালো 950, তো 950 কিন্তু পার পার শেয়ারের ভ্যালুয়েশন দাঁড়ালো। এটা কম বেশি হচ্ছে, ডেইলি ডিপেন্ড করছে, কখনো কমছে কখনো বাড়ছে কন্ডিশনের উপর বেস করে। তো এটা ফার্স্ট টাইম হয়। এবার সেকেন্ড লটে আবার যদি কিছু স্টক যদি মনে করে আবার স্টক মার্কেটে এনলিস্টেড হবে, আরো কিছু পোর্শন হয়তো এলআইসি মার্কেটে ছাড়বে কমন পাবলিকের জন্য, তখন সেকেন্ড টার্মে যখন আসছে তখন ওইটাকে এফপিও হিসাবে আসে। ফার্স্ট টার্মে যখন ঢুকলো স্টক মার্কেটে এলআইসি ফার্স্ট টাইম, তখন এটাকে আইপিও বলে ধরলো, 5% ধর ঢুকলো। পরবর্তীকালে আরো মনে করলো এলআইসি আরো কিছু পার্সন আমরা স্টক মার্কেটে ইনক্লুড করব, 2% বা 3%, তখন এটা সেকেন্ড টাইম যখন আসছে ওটা কিন্তু এফপিও হিসাবে আসছে। এবার যেটা সেকেন্ড, আমরা আরেকটা যে পার্ট বলে স্টক মার্কেটে এনলিস্টেড হচ্ছে কেন কোম্পানিগুলো, অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুয়েশনটা, আমরা যে স্টকে বিভিন্ন কোম্পানির শেয়ারে যে ইনভেস্ট করি, ওটা কিন্তু কোম্পানি নিজের পারপাসে, নিজের বিজনেস পারপাসে ওটাকে কাজে লাগাচ্ছে। এটা তো ডেলি কমছে বাড়ছে সেরকম তো হচ্ছে, একটা নির্দিষ্ট অংশ দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কোম্পানি নিজের কাজে লাগাচ্ছে, নিজের বিজনেস পারপাসে কাজে লাগাচ্ছে। মানে আমরা কোম্পানির স্টকে ইনভেস্ট করছি, কোম্পানি আবার সেটাকে আবার নিজের প্রয়োজন মানে ক্যাপিটাল কালেকশন করার জন্য, সোজা কথা বলতে গেলে মার্কেট থেকে সেই বিভিন্ন কোম্পানি কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড হয়, এটাই। প্রাইমারি হবে, আইপিওটা হচ্ছে সিকিউরিটি ছিল, আর এখানে হচ্ছে সেকেন্ডারি ছিল, সেকেন্ডারি ছিল এটা, হ্যাঁ এটা এটাও ছিল, এই দুটো কোনোটাই হচ্ছে না। তো এটা হচ্ছে প্রাইমারি মার্কেট। আমরা ইনিশিয়াল পাবলিক অফারিং মানে আমরা প্রাইমারি মার্কেটকে বলি নিউ ইস্যু মার্কেট, আর সেকেন্ডারি মার্কেটকে বলি আমরা ওল্ড ইস্যু মার্কেট। স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার আগে ডাইরেক্টলি তো কমন পাবলিককে সেল করছে কোম্পানি, তারপরে ওটা স্টক মার্কেটে এনলিস্টেড হলো। আইপিওটা তো সেল হচ্ছে তোমার স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার আগে, তো এই কারণে এটাকে প্রাইমারি মার্কেটের মধ্যে ইনক্লুড করছি। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস আর রিলেটেড টু মিউচুয়াল ফান্ড, এসআইপি যেটাকে বলছি। এটা একটু ভেবে বলো। if supply of money if supply of money in the economy increases, if supply of money in the economy increases and people purchase bonds with extra money, কি হবে? then হ্যাঁ, এটা হচ্ছে অল অফ দিস, প্রত্যেকটাই কারেক্ট। এখানে বলেছে এটা সাপ্লাই অফ মানি in the economy increases and people purchase bond with extra money, তার মানে demand for bonds go up, bond price will rise, rate of interest will decrease decline, মানে একদিকে বন্ড ইয়ে হচ্ছে আর একদিকে রেট অফ ইন্টারেস্ট এখানে ডিক্লাইন করছে। নেক্সট হচ্ছে the money multiplier in an economy increases with which one of the following? money multiplier, হ্যাঁ মানি মাল্টিপ্লাই, এটা বলেছি অনেকবারই।
M3 by M0 মানি সাপ্লাইয়ের M3 কম্পোনেন্ট আর M0 কে আমরা বলছি হাই পাওয়ার্ড মানি, M3 কে আমরা বলছি হচ্ছে ব্রড মানি। এই রেশিওটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি মানি মাল্টিপ্লায়ার। তাহলে মানি মাল্টিপ্লায়ার ইনক্রিজ করছে মানে আমরা মিন করছি যে মানি সাপ্লাই এই M3 কম্পোনেন্টে ইনক্রিজ করছে। আর M3 এর মধ্যে ব্যাংকিং সেক্টরের টোটাল যে ডিপোজিট আছে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, ব্যাংকিং সেক্টরে আমাদের টোটাল যে ডিপোজিট আছে সেটা মানি সাপ্লাইয়ের M3 কম্পোনেন্টে আমরা ইনক্লুড করছি। তাহলে এটা আমরা ডেফিনেটলি বলতে পারি যে ইনক্রিজ ইন দ্য ব্যাংকিং হ্যাবিট অফ দ্য পপুলেশন। Which of the following institution is associated with Dunkel proposals? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO ডাঙ্কেল প্রপোজাল। কেননা গ্যাটকে রিপ্লেস করে WTO এস্টাবলিশ হচ্ছে 1 জানুয়ারি 1995-এ স্যার আর্থার ডাঙ্কেলের প্রপোজালে এটা দেখতে পাচ্ছি উরুগুয়ে রাউন্ড মিটিং। নেক্সট এটা কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো, সাপ্লাই সাইড মেজার, সাপ্লাই সাইড মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন, সাপ্লাই সাইড বলেছি, চেষ্টা করো। সাপ্লাই সাইড মেজার, আমি কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে একটা ডিমান্ড সাইড মেজার দেখি, একটা সাপ্লাই সাইড, এই অপশনগুলোর মধ্যে কোনটাকে মনে হয় যে সাপ্লাই সাইড মেজার হিসেবে ইনফ্লেশনকে এক্স্যাক্টলি প্রাইস কন্ট্রোল থ্রু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, দ্যাট ইজ পিডিএস যেটা আমরা বলছি। তো এইটা কিন্তু একটা সাপ্লাই সাইড মেজার হতে পারে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে। মানে সাপ্লাই মিন্স আমাকে মানে যোগান, সেটা বলছি আর কি, আমাকে প্রোভাইড করা হচ্ছে কোনো প্রোডাক্ট। তো আমাকে একটা লোয়ার প্রাইসে প্রোডাক্টটাকে প্রোভাইড করা হচ্ছে, তাহলে এটাকে ইনফ্লেশন কন্ট্রোল করাতে হেল্প করতে পারে। যখন মার্কেটে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইস লেভেল ইনক্রিজ করছে বিশালভাবে, তাহলে একটা নির্দিষ্ট প্রাইসে আমাকে প্রোডাক্টটাকে প্রোভাইড করা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে, তাহলে এই কারণে হচ্ছে না। না, এখানে সিটা অ্যাকচুয়ালি ডিমান্ড সাইড মেজার হচ্ছে, ডেফিনেটলি হবে। সি বলো আমরা এ বলো, দুটোকে ডেফিনেটলি হবে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে, কিন্তু এগুলো হচ্ছে তোমার ডিমান্ড সাইড মেজার। ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে রিডিউস পাবলিক এক্সপেন্ডিচার, এটা তো ডিমান্ডের উপর এফেক্টটা এসে পড়ছে। হায়ার ট্যাক্সেশন টু মোপ আপ লিকুইডিটি, আমার উপর যখন হায়ার ট্যাক্সেশন বসছে, ন্যাচারালি তো আমার ডিমান্ডটা তো কমে যাচ্ছে, ডিমান্ডের দিক থেকে আমার এগ্রিগেট ডিমান্ডটা কমছে। আমাকে তো ইনফ্লেশনকে দুভাবে কন্ট্রোল করতে পারি আমি। ইনফ্লেশন কিভাবে দেখছি, একটা সাপ্লাই সাইডের রেসপেক্টে দেখতে পারি আর একটা ডিমান্ড সাইডের রেসপেক্টে দেখতে পারি। আমি যখন দেখছি যে এগ্রিগেট ডিমান্ডের পার্টটা এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হচ্ছে, তখন প্রাইস লেভেল ইনক্রিজ করছে। ডিমান্ড সাইড মেজার হচ্ছে আমরা এই পার্টটাকে কন্ট্রোল করে আমরা প্রাইসটাকে আন্ডার কন্ট্রোলে আনছি। আর সাপ্লাই সাইড মানে এগ্রিগেট সাপ্লাইয়ের দিকটা দেখছি, আমি যখন একটা সাবসিডাইজ প্রাইসে বা একটা সার্টেন প্রাইসে, যেটা মার্কেটে প্রাইসের থেকে অনেকটাই লোয়ার প্রাইস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে কমন পাবলিককে প্রোডাক্টটা প্রোভাইড করছি, ন্যাচারালি প্রোডাক্টের এই 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 যে প্রাইসটা যে কমে গেল একটু, সেটা কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে হেল্প করছে। তো এই হিসাবে আমরা দেখছি, সাপ্লাইয়ের দিক থেকে আমরা এই ব্যাপারটাকে ভাবছি। Which of the following taxes belongs to central government? Question number 26. সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছি। সি হচ্ছে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, ইনকাম ট্যাক্স। তার মধ্যে এইটাকে বলছি ডিরেক্ট ট্যাক্স, আর কাস্টম ডিউটি আর এক্সাইজ ডিউটি এই দুটোকে বলছি আমরা ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে বিলংস টু সেন্ট্রাল গভর্নমেন্ট বললে অপশন সিটা হচ্ছে কারেক্ট। না, এক্সাইজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের উপর এক্সাইজ ডিউটিটা অ্যাকচুয়ালি বসে। তো এক্সাইজ ডিউটিটা তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকেও তো দেখতে পাচ্ছি।
তো এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, স্টেট গভর্নমেন্টের কথা এখানে কিছু মেনশন করেনি। বাদ বাকি অপশন গুলো যদি দেখি আমরা, এক্সাইজ ডিউটি অপশন এটা যেটা আছে, তেমন একটা পুরোপুরি স্টেট গভর্নমেন্ট আছে দেখবে বাদ বাকি অপশন। যেমন সেলস ট্যাক্স আছে ফার্স্ট অপশনে, তারপর সেকেন্ড অপশনে হাউস ট্যাক্স দেখছি। মানে এখানে কিন্তু এইভাবে ব্যাপারটাকে ভাবতে হবে। আর অপশন ডি তে দেখছি এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো স্টেটের আওতায় আসছে। Question number 27. Which of the following is oblique the are the measure to control inflation? তিনটে অপশন। নাম্বার ওয়ান হচ্ছে ইনক্রিজিং দ্য জিএসটি রেট অন কমোডিটিস। নাম্বার টু হচ্ছে ইনক্রিজিং দ্য ট্রান্সফার পেমেন্টস। নাম্বার থ্রি হচ্ছে ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজেস। কি মনে হয়? কোশ্চিন নাম্বার 27। ইনফ্লেশন কন্ট্রোলের কথা বলছি। না, কন্ট্রোল বলেছে কিন্তু, মানে আমি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি কি করে। হ্যাঁ, এখানে আমাদের ব্যাপারটাকে এইভাবে ভাবতে হবে। ইনক্রিজিং, তো নাম্বার টুতে কি দিয়েছে? ইনক্রিজিং ট্রান্সফার পেমেন্ট। আমাদের যদি আমি এগ্রিগেট ডিম্যান্ডটাকে কমিয়ে দিতে পারি, তাহলে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইনক্রিজিং জিএসটি রেট অন দ্য কমোডিটি, ডেফিনেটলি এটার এফেক্টে আমরা প্রাইস লেভেল কিন্তু ইনক্রিজ হতে দেখছি। এখানে আমাদের কিন্তু ব্যাপারটাকে এইভাবে ভাবতে হবে, কিভাবে আমি এগ্রিগেট ডিম্যান্ডটাকে কমাতে পারছি, এগ্রিগেট ডিম্যান্ডটাকে আমি কিভাবে কমাতে পারছি, এইভাবে কিন্তু ভাবতে হবে। মানে আমি যখন ইনফ্লেশন হচ্ছে দেখছি, এগ্রিগেট ডিম্যান্ড, কেননা আমার অপশানে কিন্তু যদি ভালো করে এখানে তাকাই, ইনক্রিজিং ট্রান্সফার পেমেন্টস আর ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজেস, এই যে দুটো পয়েন্ট এখানে দিয়েছে 2 and 3, এখানে কিন্তু আমরা প্রাইস লেভেলকে ইনক্রিজ হতে দেখছি। মানে আমরা মানি সাপ্লাইকে, এখানেও প্রাইস লেভেল দেখছি, কিন্তু এখানে আমি এগ্রিগেট ডিমান্ডটাকে কমতে দেখছি। দেখো, ইনক্রিজিং ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট মানে কি? আনএমপ্লয়মেন্ট অ্যালোয়েন্স, তারপর হচ্ছে পেনশন, তারপর হচ্ছে বেগার্স ইনকাম, এই যে ব্যাপারগুলো, এইগুলো যখন বাড়ছে, তার মানে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ছে, তার মানে এগ্রিগেট ডিমান্ড কিন্তু বাড়ছে। নম্বর থ্রি পয়েন্টে যেটা আছে, ইনক্রিজ ইন গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ, গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজ যেগুলো ইনক্রিজ করছে, সেটাকেও আমরা কিন্তু দেখছি মানি সাপ্লাইকে বাড়াতে হেল্প করছে। মানে এইগুলোকে আমরা পার্ট অফ দ্য, আমরা ফিসকাল পলিসি দেখেছিলাম দুটো পার্টে ডিভাইড করেছিলাম। একটা বলেছিলাম আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, আরেকটা পার্টকে আমরা বলেছিলাম এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। তাহলে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? এই যে মানি সাপ্লাই বাড়তে দেখেছিলাম, ধরো ট্রান্সফার পেমেন্ট ইনক্রিজ করা, স্টিমুলাস প্যাকেজ যে গভর্নমেন্ট অ্যানাউন্স করছে, সাবসিডি প্রোভাইড করছে, এক্সট্রা পাবলিক এক্সপেন্ডিচার বাড়িয়ে দিচ্ছে, এইগুলো তো আলটিমেটলি ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করাতে হেল্প করছে, এবং যেটার এফেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে। আর আমরা আরেকটা পার্ট দেখেছিলাম যেটা ইনফ্লেশন কন্ট্রোল করতে হেল্প করছে, সেটাকে কি বলেছিলাম? কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, যেটা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হেল্প করছে। তাহলে এখানে ফার্স্ট পয়েন্ট দেখবে বলেছিলাম ইনক্রিজিং ট্যাক্স রেট। ইনফ্লেশনের চ্যাপ্টারে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির যে পয়েন্টটা আমরা বলেছিলাম, ফার্স্ট পয়েন্ট বলেছিলাম ইনক্রিজিং ট্যাক্স রেট, ট্যাক্সেশনের পার্সেন্টেজ গভর্নমেন্ট যে বাড়িয়ে দিচ্ছে, ডিরেক্ট ট্যাক্স বলো বা ইনডিরেক্ট ট্যাক্স বলো, সেটা তো আলটিমেটলি ইকোনমিতে মানি সাপ্লাইকে কমাতে হেল্প করছে। কেননা কমন পাবলিকের এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। ডিরেক্ট ট্যাক্স যখন বাড়ছে, ডিরেক্ট ট্যাক্সের যখন পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কি হচ্ছে? কমে যাচ্ছে। পিডিআই, যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটা আমরা পেয়েছিলাম পার্সোনাল ইনকাম থেকে ডিরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজটাকে বাদ দিলে। তো এই ডিরেক্ট ট্যাক্সের পার্সেন্টেজ যখন বাড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম
কমে যাচ্ছে, মানে লোকজনের ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে, সেটা কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হেল্প করছে। একইভাবে আমি যদি দেখি ইনডিরেক্ট ট্যাক্স বাড়ছে, মানে এখানে যেমন জিএসটি বলা হচ্ছে, জিএসটি রেট অন কমোডিটিস বলা হয়েছে, তাহলে এই জিএসটি পার্সেন্টেজ যখন বাড়ছে, প্রোডাক্টের প্রাইস লেভেল বাড়ছে, তাহলে প্রোডাক্টের প্রাইস লেভেল যখন বাড়ছে, তাহলে লোকজনের কি হচ্ছে, ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে, লোকজনের এগ্রিগেট ডিমান্ডটা কমে যাচ্ছে, সেটাও তো ইনফ্লেশন কন্ট্রোল করতে হেল্প করাচ্ছে। একইভাবে আমাদের এই পয়েন্টটা এখানে দিয়েছে নম্বর ওয়ানটা। এছাড়াও যদি বলা হতো সাবসিডিকে, মানে এখানে যেগুলো ইনক্রিজ করানোর কথা বলা হচ্ছে, এগুলো যদি ডিক্রিজ করতো, গভর্নমেন্ট মানে যে স্টিমুলাস প্যাকেজ যেগুলো অ্যানাউন্স করছে, সাবসিডি বা পাবলিক এক্সপেন্ডিচার যেগুলো বাড়াচ্ছে, সেগুলো যদি কমিয়ে দিত, ট্রান্সফার পেমেন্ট যদি কমিয়ে দিত, তাহলে তো সেটা মানি সাপ্লাইকে রিডিউস করাতে হেল্প করতো, এগ্রিগেট ডিমান্ডকে কমাতে হেল্প করছে, তাহলে সেটা হতো ইনফ্লেশন কন্ট্রোল। তাহলে এই হিসেবে আমরা অপশন এটা কিন্তু নিচ্ছি। Question number 28. There has been a persistent deficit budget year after year. Which of the following actions can be taken by the government to reduce the deficit? রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচারই বলবো। কালকেও যেরকম বলছিলাম ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু গভর্নমেন্টের একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে। ইকোনমিক মানে ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়লে কি হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়লে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে এবং ইকোনমিতে প্রোডাক্টিভিটি লেভেল বাড়ছে। সেটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন, সেটা কিন্তু আমরা পার্মানেন্টলি দেখতে পাচ্ছি যে গ্রোথ রেট যদি জেনারেট করে, সেটা কিন্তু ডেফিসিটকে বরং পরবর্তীকালে গিয়ে রিডিউস করাতে হেল্প করবে। কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার যদি কে আমরা বাড়াতে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কাছে লায়াবিলিটি সেটা, সেলে কাজেই আমরা দেখছি যে রেভিনিউ এক্সপেন্ডিচার যত রিডিউস করানো যাবে, তত কিন্তু এই প্রবলেমটাকে ওভারকাম করা সম্ভব হবে। Question number 29. Consider the following statements regarding repo rate. কি মনে হয়? Question number 29. আচ্ছা দেখো, only 2 হচ্ছে। দেখো, repo is instrument with RBI for borrowing funds only overnight basis এ যে borrowing করা হচ্ছে, সেটাকে আমি কি বলছি, রেপো বলছি না, MSF রেট বলছি, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট বলছি। নাম্বার 3 হচ্ছে ইনক্রিজ দ্য রেপো রেট উইল ইনক্রিজ দ্য লিকুইডিটি। রেপো রেট ইনক্রিজ করলে, এটা ইনক্রিজ হচ্ছে না, এটা হচ্ছে ডিক্রিজ দ্য লিকুইডিটি, ডিক্রিজ দ্য লিকুইডিটি। তাহলে এখানে হচ্ছে অপশন নাম্বার 2 টা হচ্ছে কি, বোথ গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট সেক্টর সিকিউরিটি ক্যান বি ইউজ টু বরোইং আন্ডার আর রেপো রেট। ডেফিনেটলি গভর্নমেন্ট বা কর্পোরেট সেক্টরের সিকিউরিটিকে ইউজ করা হতে পারে, আরবিআই একটা রিজার্ভ রাখলে সেখান থেকে গভর্নমেন্ট সিকিউরিটি বা কর্পোরেট সিকিউরিটিকে আরবিআই এর কাছে কমার্শিয়াল ব্যাংকগুলো রিজার্ভ রেখে, মানে যেটাকে আমরা কোল্যাটারাল বলি বা মর্টগেজ বলি, আমরা কমন পাবলিকও যেরকম ব্যাংকের কাছে কিছু শো করিয়ে ব্যাংক থেকে লোন নিতে পারি, সেরকমই এগুলোকে রিজার্ভ রেখে তার বদলে ব্যাংকের থেকে শর্ট টার্ম বেসিসে লোন নিতে পারছে, যেটাকে আমরা বলছি রেপো রেট। অপশন সি হচ্ছে। Question number 30. Which of the following is oblique are limitations of the monetary policy of the RBI? আরবিআই মানিটারি পলিসির লিমিটেশন কি? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আনঅর্গানাইজড মানি মার্কেটের যে পার্টটা। আমরা মানি মার্কেটের দুটো পার্ট দেখেছিলাম, একটা হচ্ছে অর্গানাইজড মানি মার্কেট, একটা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেট। তো আনঅর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে আমরা কিন্তু আরবিআই মানিটারি পলিসি লিমিটেশন দেখছি। existence of unorganized money market, existence of NBFC, non-banking financial company, existence of non-monetized sector, all of them. Question number 31. Who among the following
did not, question number 31 কি বলছে, did not estimate the incidence of poverty in India, কি হবে? প্রফেসর রাজকৃষ্ণ। বাদ বাকি সব পভার্টি লাইন এস্টিমেশনের সাথে রিলেটেড। কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস ফর কস্ট পুশ ইনফ্লেশন, কি মনে হয়? কস্ট পুশ অপশন ডি, ডিটা হচ্ছে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেগুলো র মেটেরিয়ালস যেমন, বা ল্যান্ডের ধরো রেন্ট, বা লেবারের ধরো ওয়েজেস, বা ক্যাপিটালের ধরো ইন্টারেস্ট, এই যে কস্ট গুলো বিয়ার করতে হচ্ছে, বা র মেটেরিয়াল কস্ট, বা গভর্নমেন্ট যদি ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্রিজ করে তার এফেক্টটা এসে পড়ছে কোনো প্রোডাক্ট যে ফাইনালি প্রডিউসড হচ্ছে তার ভ্যালুয়েশনের উপর, তার প্রাইসটা কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। তো এই ধরনের যে ইনফ্লেশন, এটাকে আমরা ইকোনমিক টার্মে কি বলছি, কস্ট পুশ ইনফ্লেশন, বাংলায় বললে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। Question number 33, value added method of national income estimation implies production method of, exact, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, which of the following, এটা হচ্ছে কোন ফ্যাক্টরস, ফ্যাক্টরস যেটা বলছি, which of the following accounts for cost push inflation, cost push inflation এর ফ্যাক্টরস কোনটা, মানে কস্ট পুশ ইনফ্লেশন যে হচ্ছে তার পেছনে একটা ফ্যাক্টরস হিসাবে কাজ করছে ইনক্রিজিং ইনডাইরেক্ট ট্যাক্সেশন। আর আগের যে কোশ্চিনটা বলেছি সেটা হচ্ছে ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করা পসিবল হচ্ছে। এটা কেন বলেছি, আগের কোশ্চিনে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমরা যে ইনফ্লেশনটা কন্ট্রোল করার যে কন্ডিশন বলেছিলাম, দুটো কন্ডিশন বলেছিলাম, একটা বলেছিলাম ফিসকাল পলিসি, আর একটা হচ্ছে মানিটারি পলিসি, আদার কিছু পলিসি আছে। তো এখানে আমাকে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গেলে সব থেকে আগে কি দরকার আছে, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে, এটা তো প্রাইসটা বাড়লো, এই যে প্রাইসটা বেড়ে গেল, ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যাওয়ার জন্য প্রোডাক্টের প্রাইসটা যে বেড়ে গেল, তারপরে আমরা প্রাইসটা বেড়ে গেলে সেটাকে আবার আন্ডার কন্ট্রোলে কিভাবে আনতে পারছি। তখন আমরা যদি ডিম্যান্ড সাইড থেকে ব্যাপারটা দেখি, লোকজনের চাহিদাটাকে কি কমিয়ে দিতে হবে, লোকজনের চাহিদাটা যদি কমিয়ে দিতে পারি, ডিমান্ডটাকে যদি রিডিউস করতে পারি, ন্যাচারালি আমি দেখতে পারবো যে গ্যাপটা তৈরি হলো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে, তখন কিন্তু আমাদের চলে আসছে আবার এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে কন্ডিশনটা যখন আমরা দেখছি, তখন কিন্তু আমাদের ডিমান্ড পুল ইনফ্লেশনের ব্যাপারটা চলে আসছে, এখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল, এই ডিমান্ডটাকে যদি আমি রিডিউস করতে পারি, ন্যাচারালি প্রাইসটা আন্ডার কন্ট্রোলে চলে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে। তো এইভাবে ব্যাপারটাকে আমরা ভেবেছি আর ভাবছি আর which one of the following items is included in national income? Administrative expenditure. Which of the following is component of capital market? Capital market এর component মানে financial, all of them. Derivative market, stock market আর equity market. Derivative market means আমরা ফিউচারে প্রিডিটারমাইন্ড একটা প্রাইসে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে দুটো পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট হতে দেখছি। আমরা চারটে ক্যাটাগরিতে ডিভাইড করেছিলাম, ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, সোয়াপস, অপশন, এরকম চারটে পার্টে আমরা ডিভাইড করেছিলাম ডেরিভেটিভ মার্কেটকে। তো এই ডেরিভেটিভ মার্কেটকে আমরা কিন্তু আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটের পার্ট হিসেবে দেখছি। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, তিনটেই এখানে কারেক্ট হচ্ছে। In which year government of India started the process of disinvestment? 1991.
Number of part-time members in Niti Aayog is part-time, not exceeding, অপশন সি part-time বলেছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউটস দ্য কোর ইন্ডাস্ট্রি। 8টা কোর ইন্ডাস্ট্রি দেখছি, তার মধ্যে কোনটা বা কোনগুলো এখানে কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। হ্যাঁ, ক্রুড অয়েল, রিফাইনারি প্রোডাক্টস, ফার্টিলাইজার্স, ইলেকট্রিসিটি, প্রত্যেকটাকেই আমরা এখানে কিন্তু কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। একটু মনে রাখবে এগুলো, এই অপশনগুলো নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। এগুলো 8টা হচ্ছে কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস, ফার্টিলাইজার্স, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি, এই 8টা আমরা কোর ইন্ডাস্ট্রি হিসেবে দেখছি। Question number 39, which of the following is are included in capital account of balance of payment? হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্ট বলেছে, তো আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ যে ফরেন ইনভেস্টমেন্ট গুলো থাকছে, আমরা ব্যালেন্স অফ পেমেন্টের দুটো পার্ট দেখছি, একটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্টের পার্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট। ডিফারেন্ট টাইপস অফ ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন লোন, এগুলো সব মানে ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, সমস্ত ধরনের যে শর্ট টার্ম বেসিসে বলো বা লং টার্ম বেসিসে বলো, সমস্ত ধরনের ফরেন ইনভেস্টমেন্ট গুলোকে আমরা কিন্তু আলটিমেটলি ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ইনক্লুড করছি। নম্বর 3 তে যেটা আছে রেমিটেন্সেস, এটা কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্টে ইনক্লুড করছি। কারেন্ট অ্যাকাউন্টের অ্যাকচুয়ালি ইনভিজিবল পার্টে কিন্তু এই পার্টটাকে আমরা ইনক্লুড করছি। কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে দুটো পার্ট আমরা দেখেছি, একটা হচ্ছে ভিজিবল পার্ট, আরেকটা হচ্ছে ইনভিজিবল পার্ট। ভিজিবল পার্টে ফিজিক্যাল গুডস, কমোডিটি, এই যে পার্টগুলো আছে যেগুলোকে কিনা আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করে থাকি, সেগুলোকে কারেন্ট অ্যাকাউন্টের ভিজিবল পার্টে ইনক্লুড করি। আর ইনভিজিবল পার্টে আমরা সার্ভিসেস, ট্রান্সফার, রেমিটেন্সেস, এই যে পার্টগুলো, এগুলোকে কারেন্ট অ্যাকাউন্টের ইনভিজিবল পার্টে আমরা ইনক্লুড করি। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার কি হবে? এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, না পাবলিক এক্সপেন্ড, নন 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 প্ল্যান এক্সপেন্ডিচার। আমরা প্ল্যান এক্সপেন্ডিচার মানে প্রোডাক্টিভ পারপাসে আমরা যেগুলো দেখছি এক্সপেন্ডিচার, যেমন হচ্ছে মিনিস্ট্রি ওয়াইজ যে অ্যালোকেশন হচ্ছে, আমরা এই যে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে দেখতে পেলাম যে ডিফারেন্ট মিনিস্ট্রি ওয়াইজ একটা অ্যালোকেশন হলো, বা বিভিন্ন মিনিস্ট্রির জন্য আলাদা আলাদা করে গভর্নমেন্টের যে স্কিম পলিসিগুলো অ্যানাউন্স হলো, তার জন্য যে একটা এক্সপেন্ডিচার হলো, সেই সমস্ত এক্সপেন্ডিচার গুলোকে আমরা কিন্তু প্ল্যান এক্সপেন্ডিচার হিসেবে দেখছি। আর নন প্ল্যান এক্সপেন্ডিচারের আন্ডারে সাবসিডি, স্যালারি, পেনশন, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছে, বা তারপরে ধরো ন্যাচারাল ক্যালামিটি হলো হঠাৎ করে, ড্রট বা ধরো ফ্লাড, এই জাতীয় ন্যাচারাল ক্যালামিটি গুলো হওয়ার জন্য যে এক্সপেন্ডিচার গুলো করতে হচ্ছে গভর্নমেন্টকে, সেগুলোকেও আমরা কিন্তু দেখছি নন প্ল্যান এক্সপেন্ডিচারের পার্ট হিসাবে। প্রফিটেবল এক্সপেন্ডিচার ওরকম ভাবে তো হয় না, কেননা গভর্নমেন্ট তো কখনো প্রফিট মোটিভ আমাদের হয় না। মানে আমরা এক্সপেন্ডিচারের যখন পার্ট দেখি, ন্যাচারালি প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান এক্সপেন্ডিচার, কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউশন যদি দেখা হয়, তাহলে তারা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রফিট মোটিভ হতে পারে, কিন্তু গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে গভর্নমেন্টকে তো আমরা কখনো প্রফিট মোটিভ হিসাবে ভাবতে পারি না। তো সেই কারণে আলাদাভাবে কিন্তু প্রফিটেবল এক্সপেন্ডিচার বলে কোনো ডিভিশন কিন্তু এখানে নেই, এটা জাস্ট এমনি অপশনে দেওয়া আছে। আমরা বাজেট এক্সপেন্ডিচারের পার্ট থেকে আমরা ন্যাচারালি যদি দেখি, একদিকে আমরা দেখছি রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এইভাবে ভাগ করছি। অথবা আমরা ভাগ করতে পারি রেভিনিউ এক্সপেন্ডিচার, এক্ষেত্রে বলেছিলাম যে এক্সপেন্ডিচার গুলো টোটালি গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে লায়াবিলিটি হচ্ছে,
যেটা গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে টোটালি বার্ডেন হচ্ছে, সেইগুলোকে। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যেখান থেকে একটা ফিউচারে গভর্নমেন্টের রিটার্ন পাওয়ার স্কোপ আছে বা অ্যাসেট জেনারেট করার স্কোপ আছে, সেগুলোকে দেখছি। এইভাবে দেখছি। আর না হলে আমরা প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান এক্সপেন্ডিচার এইভাবেও কিন্তু ভাগ করতে পারি। দুভাবে আর কি এই কোশ্চেনটাকে ভাগ করতে পারি, বাজেট এক্সপেন্ডিচারের পার্টটাকে। হ্যাঁ, তো এই অবধি মোটামুটি আজকে ছিল আর কি। তো এই অবধি থাকলো আজকে ক্লাসে।